নমস্কার। আজকের এপিসোড তুরস্ককে নিয়ে। গত 7 মে থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ঠিক বলা যাবে না, পাকিস্তানে অবস্থিত যে সমস্ত লস্কর ই তৈবা বা জৈশ ই মুহম্মদ বা এই ধরনের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো ঘাঁটি গেড়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে আক্রমণ চালিয়েছে। এবং এই আক্রমণ চালানোর কারণটা তো আপনারা সবাই জানেন যে 22শে এপ্রিল যে পহেলগামে নিরীহ যে সমস্ত ট্যুরিস্ট তাদেরকে ধর্ম দেখে দেখে যে হত্যালীলা চালানো হচ্ছে, এটা হচ্ছে তারই ফলস্বরূপ ভারতের প্রতিক্রিয়া। যাই হোক, তারপরে তো আমরা দেখেছি যে গত 7 মে থেকে 10 মে পর্যন্ত একটা ছোটোখাটো যুদ্ধই হয়ে গেল বলা যেতে পারে। যদিও অনেকেই এটাকে যুদ্ধ বলতে রাজি নন, কিন্তু যুদ্ধ ছাড়া এটাকে আর কী বা বলা যেতে পারে। যাই হোক, কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের বাইরে আর একটা তৃতীয় দেশ উঠে এলো আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেটা হচ্ছে তুরস্ক। কেন তুরস্ক, সেই জিনিসটা একটু আলোচনা করছি, এবং তুরস্কের ভূমিকা বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা বা পরীক্ষা করার জন্য কিন্তু আজকের এই এপিসোড। তো এইখানে যে তথ্যগুলো নিয়েছি সেই তথ্যগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে, এবং বিশেষত টাইমস অফ ইন্ডিয়া, তারপর ফার্স্ট পোস্ট বলে একটা ওয়েবসাইট আছে, বিবিসি, এই ধরনের সমস্ত জায়গা থেকে কিন্তু তথ্যগুলো নেওয়া। তাছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরাখবর তো আছে, এবং যে সমস্ত তথ্যগুলো নেওয়া হয়েছে সেই তথ্যগুলো আনডিনায়েবল হার্ড ফ্যাক্টসগুলো তোলা হয়েছে। এখানকার কোনো রকম অন্য যে মতামত জড়িত যে সমস্ত ব্যাপার সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়নি। তাই তো 8 মে রাত্রিবেলা ভারতীয় বায়ুসেনা লক্ষ্য করলো যে প্রায় 30 থেকে 40 300 থেকে 400 মনুষ্যবিহীন ড্রোন, যার মধ্যে রয়েছে নানা ধরনের আগ্নেয়াস্ত্র, যেটা যার রীতিমতো ক্ষতি করার ক্ষমতা রয়েছে, সেই ধরনের ড্রোন কিন্তু ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে অন্তত 36টা জায়গাতে। এবং এটাও মোটামুটি গোটা পৃথিবীতে সর্বজনবিদিত একটা খবর যে এই ড্রোনগুলো কোনো কার্যকারিতা দেখাতে পারেনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সেগুলোকে প্রতিহত করেছে, এবং প্রায় সব ড্রোনই কিন্তু প্রতিহত হয়েছে। কিছু কিছু ড্রোন হয়তো পড়েছে, কিন্তু সেটা সেইভাবে কোনো ক্ষতিই করতে পারেনি। এই ড্রোনগুলো নিম্ন উচ্চতাতে কাজ করে, এবং এই ড্রোনগুলো কিন্তু দেখা গেছে, বিশেষজ্ঞরা যে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখেছেন, এইগুলো কিন্তু তুরস্কে তৈরি। অর্থাৎ কিনা তুরস্ক সরাসরিভাবে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধে শুধু অস্ত্র সরবরাহ নয় বা সামরিক সহযোগিতাও নয়, একদম সামরিক অভিযানে তারা একদম সরাসরিভাবে কিন্তু অংশগ্রহণ করেছে। তুরস্কের যে পাকিস্তানের যে তুরস্কের সঙ্গে যে এই নিয়মিত যোগাযোগ কিন্তু হঠাৎই কি বলে এই 7ই মে থেকে যে শুরু হয়েছে, ব্যাপারটা মোটেই তা নয়। 7ই মেতে হয়তো সরাসরিভাবে দেখা গেল যে তুরস্ক কীভাবে জড়িত, কিন্তু তার আগে থেকে কিন্তু এই প্ল্যান প্রোগ্রামগুলো চলছে। পাকিস্তান এবং যে তুরস্ক, এদের সহযোগিতার চেহারাটা কীরকম। 2018 সালে পাকিস্তানের সঙ্গে তুরস্কের একটা $1.15 বিলিয়ন একটা চুক্তি হয়, যেখানে 4টে যুদ্ধ জাহাজ কিন্তু পাকিস্তানকে তৈরি করে দেওয়ার কথা তুরস্কের।
তার মধ্যে দুটো তৈরি হচ্ছিল করাচি বন্দরে, আর দুটো তৈরি হচ্ছিল তুরস্কে। এবং এই 4টে যুদ্ধ জাহাজের টোটাল যে মূল্য 2018 সালের নিরিখে সেটা হচ্ছে $115 কোটি। এবং শুধু এই 4টে যুদ্ধ জাহাজের মধ্যে যে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সহযোগিতার মানে সীমাবদ্ধ ছিল তা নয়, ব্যাপারটা হচ্ছে সামগ্রিকভাবে পাকিস্তানের যে নৌবাহিনী, তারপরে এয়ারফোর্স এবং আর্মি সবকটাকেই মডার্নাইজেশনের দায়িত্ব ছিল কিন্তু এই তুরস্ক। এবং শোনা যায় যে এই 7 মে থেকে 10 মে যে ভারতীয় সেনারা যে অভিযান যে চালিয়েছে তাতে কিন্তু কয়েকজন নাকি তুরস্কের সামরিক ব্যক্তিও কিন্তু সেখানে নিহত হয়েছেন। যদিও যেহেতু এটা পাকিস্তানে নিহত হচ্ছে, অতএব তুরস্ক সেইভাবে কোনো রকম প্রতিবাদ করার মতো জায়গাতেই ছিল না, কারণ তারা কি করছে সেটা তো তারা খুব ভালো করে জানতো। অতএব সেটাকে তারা চেপে গিয়ে তারা যে জিনিসটা করেছে সেটা হচ্ছে পাকিস্তানকে প্রশংসা করে বলেছে যে পাকিস্তান যথেষ্ট সংযম দেখাচ্ছে এবং আমরা কিন্তু কাশ্মীরি ভাইদের সঙ্গে কিন্তু একদম পুরোপুরি সহমর্মী। আচ্ছা, এই যে সহমর্মিতা দেখাচ্ছে, এই সহমর্মিতার কারণটা কি হঠাৎ ভারতের বিরুদ্ধে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকালকার দিনে যে দুটো দেশের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনের বেশিরভাগটাই কিন্তু স্থাপিত হয় বাণিজ্যের মাধ্যমে। আজকে দেখুন যে বহু হেলিকপ্টার থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত সমরাস্ত্র সরবরাহের টোটাল বরাতটাই তুরস্ক নিয়ে চলে গেছে। এবং এটা তো পৃথিবী বিদিত এটা একটা খবর যে পাকিস্তান যে অস্ত্র 100 টাকার কিনলে 100 টাকার অস্ত্র কিনলে 80 টাকার কেনে চীন থেকে, এবং 20 টাকার অস্ত্র কেনে বা 20% অস্ত্র কেনে তুরস্ক থেকে। অর্থাৎ কিনা পাকিস্তানের যে সামরিক যে প্ল্যানিং বা সামরিক যে গঠন প্রক্রিয়া সব কিছুর মধ্যেই কিন্তু এই দুই দেশ পাকিস্তান তুরস্ক এবং চীনের একটা প্রত্যক্ষ প্রভাব রয়ে গেছে। এবং এই সার্বিক যে সামরিক সহযোগিতা তার ফলস্বরূপ কিন্তু আজকে তুরস্ক শুধুমাত্র যে কিছু অসমস্ত যে সরবরাহ করছে তাই নয়, কাশ্মীর ইস্যুতে সবসময় পাকিস্তানকে বিশ্বের বিভিন্ন মঞ্চে সাপোর্ট করে গেছে। যুক্তি থাক বা না থাক, পাকিস্তান তুলুক বা না তুলুক, রিসেপ তাইপ এরডোগান, যিনি এখন তুরস্কের যে রাষ্ট্রপতি, তিনি কিন্তু ভারত বিরোধিতা চালিয়ে গেছেন। এবং তার সঙ্গে ভারত বিরোধিতা যে শুধুমাত্র তিনি তার নিজের স্বার্থে চালিয়েছেন, শুধুমাত্র দ্বিপাক্ষিক রিলেশনের উপর নির্ভর করে তা নয়, পাকিস্তানের সঙ্গে তার যে অস্ত্র চুক্তি, এই অস্ত্র চুক্তির একটা তো ডাইরেক্ট তো ফলআউট থাকবে, এবং সেটা হচ্ছে এই কাশ্মীর ইস্যুতে বা বিভিন্ন মঞ্চে পাকিস্তানের জন্যে তাদের এই সমর্থন। এর সঙ্গে ইসলামিক যে ব্রাদারহুড সে ব্যাপারটা তো আছে, এবং আরও বেশ কিছু ব্যাপার জড়িত আছে, সেটা আলোচনা করব। কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস যেটা আলোচনা করতে হবে এর পরের পর্যায়ে, সেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে ভারতের সঙ্গে তুরস্কের একটা প্রতিযোগিতামূলক সম্পর্ক রয়েছে, এবং সেটা কিন্তু তুরস্কর বিপন্নতা প্রকাশ করে এই কারণে যে IMEC বলে একটা ইকোনমিক করিডোর কিন্তু তৈরি হচ্ছে, যার পুরো কথা হচ্ছে যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। এই করিডোরে কিন্তু তুরস্কের প্রবেশাধিকার নেই। অর্থাৎ কিনা ভারত থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে যে পণ্য রপ্তানি শুরু হবে সেটা পৌঁছবে সোজাসুজি আমেরিকাতে, এবং মধ্যেখানে যে আরও অন্যান্য যে বিভিন্ন দেশ বা তাদের যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো এদের মধ্যে পড়বে। অর্থাৎ কিনা যারা যারা এতে অংশগ্রহণ করবে। তুরস্ক দেখেছে এটা মহাবিপদ। তুরস্ক কিন্তু এখনো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে পারেনি, এবং তারা ইউরোপিয়ান কাস্টমস ইউনিয়নের সদস্য, কিন্তু এই যে গোটা ব্যাপারটা, এই গোটা ব্যাপারটা
পরবর্তী যে পর্যায়ে সেটা আলোচনা করছি। এবং তার আগে এটা বলে রাখি যে ভারত বিরোধিতার অন্যতম কারণ হচ্ছে এই IMEC, এবং আঙ্কারা থেকে, যে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে কিন্তু এই IMEC প্রজেক্টের প্রচুর সমালোচনা হচ্ছে। অতএব শুধুমাত্র যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি যে ইসলামিক বা ব্রাদারহুড দেখানোর জন্যই যে এই এরডোগান এই সমস্ত কাজ করছেন তা নয়। এই পরের পর্যায়ে কিন্তু আমরা এই IMEC এবং তুরস্কের যে বিজনেসের ব্যাপারটা সেটা নিয়ে তো আলোচনা করব। যেটা বলছিলাম, IMEC, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। এই IMEC এতে তুরস্কের এত বিরক্তি বা বিরোধিতা কেন, সেটা জানতে হলে আগে এই IMECর ব্যাপারটাকে বুঝতে হবে যে এটা কি। প্রথমে বলে রাখি যে 2023 সালের 9 এবং 10ই সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হয়েছিল এই G20 বলে যে একটা আন্তর্জাতিক মঞ্চ আছে, 20টা দেশের একটা সংগঠন বলবো না, মঞ্চ। এই মঞ্চে অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সমস্ত রকম ইস্যুই কিন্তু এখানে মানে সার্বভৌম দেশগুলোর যে যে ব্যাপারগুলো থাকতে পারে সমস্ত ব্যাপারের জন্য এটাই হচ্ছে একটা মঞ্চ। এই মঞ্চে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির নাম হচ্ছে IMEC। এবং এই IMEC এতে কারা কারা সই করেছিল? এতে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। তা এতে যারা সই করেছে তাদের মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত, এবং মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারাই কিন্তু এতে সই করেছে। যারা সই করেছে তাদের মধ্যে নামগুলো বলি: ইন্ডিয়া, দ্য US, সৌদি আরবিয়া, UAE, দি ইউরোপিয়ান ইউনিয়ন, ইটালি, ফ্রান্স, জার্মানি। অর্থাৎ কিনা এখানে আলাদা করে কিন্তু তুরস্কের কোনো নাম নেই। তবে ইউরোপিয়ান ইউনিয়নেও কিন্তু তুরস্কের কোনো জায়গা হয়নি। এবং এই যে করিডোরটা কিন্তু রেল, জাহাজ, বিমান, স্থলপথ সমস্ত কিছুকেই কিন্তু এটা কভার করেই হচ্ছে। এবং এর দুটো করিডোর করা হয়েছে, একটা হচ্ছে ইস্ট করিডোর বা ইস্টার্ন করিডোর, যেটা শুরু হচ্ছে ভারত থেকে এবং শেষ হচ্ছে আরব সাগরের, আরব গালফে, অর্থাৎ গালফ যেটাকে বলে পার্সিয়ান গালফ। আর দ্বিতীয় যে পর্যায় সেটা হচ্ছে নর্দার্ন করিডোর, অর্থাৎ কিনা এই যে গালফ আমরা যেটাকে বলি তার সঙ্গে ইউরোপের সরাসরি কানেকশন। এবং এই কানেকশনগুলো কিসে হবে? এই কানেকশনগুলো হবে রেল, জাহাজ সমস্ত কিছু দিয়ে, এবং স্থলপথে তো বটেই। কোন কোন পোর্ট দিয়ে এই যে করিডোরটা যাবে? গুজরাটের মুন্দ্রা, কান্ডলা, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, নভি মুম্বাই। মিডল ইস্টে আছে ফুজিয়ারা, জবল আলী, Abu Dhabi in UAE, as well as Dammam and Ras Al Khair ports in Saudi Arabia. অর্থাৎ কিনা এই যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো কিন্তু এই করিডোরের অন্তর্গত হচ্ছে, এবং তাতে মিডল ইস্টের মোটামুটিভাবে সমস্ত ইম্পর্ট্যান্ট যে ট্রেড কান্ট্রিজগুলোর আছে তারা কিন্তু এর মধ্যে অন্তর্গত। এবং এটার কিন্তু আরেকটা দিক শেষ হচ্ছে কিন্তু হাইফা পোর্টে, যেটা ইসরায়েলে। অর্থাৎ কিনা ইসরায়েলকেও কিন্তু এর মধ্যে সংযুক্ত করা হয়ে গেছে, যেটা তুরস্কের পক্ষে খুব একটা আনন্দের খবর নয়। একে তো তুরস্ক এতে জায়গা পায়নি,
2 নম্বর ভারত এতে আছে। 3 নম্বর হচ্ছে সরাসরিভাবে ভারত থেকে ইউএসএ পর্যন্ত একটা করিডোরের মাধ্যমে যে পণ্য পরিবহন হবে এক্সপ্রেস গতিতে, তাহলে তুরস্ক কি করবে? অর্থাৎ তুরস্কের যে এই যে ভারত যেহেতু এ ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছিল, অতএব ভারতের প্রতি তার বৈরিতার এটা একটা অন্যতম কারণ। এবং এর যে অবজেক্টিভগুলো কি বলা হচ্ছে, ইট এইমস টু ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক comprising rail, road, sea routes and connecting India, Middle East and Europe. তুর্কি এর মধ্যে নেই। এটার যে স্ট্র্যাটেজিক ব্যাপার, সেই স্ট্র্যাটেজিক ব্যাপার তো বোঝাই যাচ্ছে যে সোজা কথা হচ্ছে যে চীনের যে ইকোনমিক একটা যে ইম্পিরিয়ালিজম চলছে থ্রু BRI, বিল্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিভিন্ন দেশকে চীন তার নিজের মতো করে ঋণ দিয়ে সেই দেশগুলোকে প্রায় অর্থনৈতিকভাবে জবরদখল তো করেইছে। এবং তার ফলে দেখা যাচ্ছে মালদ্বীপ থেকে ভারতের উপমহাদেশও দেখা যাবে যে বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান সবাই তো চীনের যাকে বলে ইকোনমিক রুলের আন্ডারে চলেই এসেছে। তুরস্কের সঙ্গে চীনের সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগেস্ট ট্রেডিং পার্টনার অফ তুরস্ক ইজ চায়না। অতএব চীন ছাড়া তুরস্ক চলবে না, এবং চীনের BRI এর যে পাল্টে হিসেবে IMEC উঠে আসতে পারে সেটা প্রথম দিকে তুরস্ক ভাবেনি। সেই জন্যেই আজকে তুরস্কের অসুবিধা হচ্ছে যে এইখান থেকে যদি সৌদি আরবের মতো কান্ট্রি বা UAEর মতো কান্ট্রিগুলোর সঙ্গে যদি তাদের ডাইরেক্ট অ্যাক্সেস এইভাবে নষ্ট হয়ে যায়, বা বিজনেসের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি সেইভাবে না পরিচালিত হয়, তাহলে সেটা তো তুরস্কের পক্ষে তো সমূহ বিপদ। সেইখান থেকে কিন্তু IMECর বিরুদ্ধে কিন্তু নানা ধরনের একটা বাধা প্রদান বা প্রচার চলছে তুরস্কের তরফ থেকে। কিন্তু ঘটনাটা হচ্ছে মিডল ইস্টে এখন ওয়েস্ট এশিয়াতে যে ধরনের যুদ্ধ চলছে তাতে এই কাজ কিছু দিন বন্ধ আছে, কিন্তু এটা তো বেশি দিন বন্ধ থাকার ব্যাপার নয়। এই যে কাশ্মীর ইস্যুতে এরডোগানের যে ভারত বিরোধিতার অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই IMEC। এর যে পরবর্তী পর্যায়ে সেখানে দেখব যে কিভাবে এরডোগানের আরও অন্যান্য ইস্যুসগুলো এর সঙ্গে জড়িত রয়েছে। যারা আন্তর্জাতিক সম্পর্কগুলো নিয়ে খুব একটা বেশি মাথা ঘামান না তারা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যারা মোটামুটিভাবে একটু খবরাখবর রাখেন তারা জানেন যে এই যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের যাকে বলে প্রায় স্পোক্স পার্সনের যে রোলটা তুরস্ক প্লে করছে, তার পেছনে কিন্তু একটা কারণ নয় যে মুসলিম ব্রাদারহুডই কিন্তু তুরস্কের একমাত্র কারণ নয়, তার আরও বহু কারণ আছে। 1 নম্বর হচ্ছে তুরস্কের নিজস্ব জাতীয় স্বার্থ এবং তার সঙ্গে এরডোগানের ব্যক্তিগত স্বার্থ। কীরকম স্বার্থ সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। আজকে যদি দেখেন যে তুরস্ক কিন্তু দু জায়গাতে কিন্তু তাদের অ্যাক্টিভিটি বজায় রেখেছে ওয়েস্ট এশিয়াতে। ওয়েস্ট এশিয়ার বাইরে তুরস্কের আপাতত তুরস্ক এমন কিছু বৃহৎ শক্তি নয় যে তারা গোটা পৃথিবীর সর্বত্র তাদের নিজস্ব প্রভাব বিস্তার করবে। তাদেরও একটা ছাতার দরকার আছে, তাদেরও একটা সিকিউরিটির কভার দরকার আছে। তারা ন্যাটোর সদস্য, ফলে তারা এক ধরনের একটা সিকিউরিটি কভার পেয়ে থাকে ন্যাটোর জনিত কারণে। ফলে ন্যাটোর চাঁদার বাইরে তাদের আর কিছুটা খরচা করলেই কিন্তু তাদের সমস্যাগুলো মিটে যায়। ফলে তারা এখন মন দিয়েছে যে তাদের নিজেদের পাড়াতে যে দুটো কান্ট্রি রয়েছে তাদের ওপর তাদের কাছ থেকে কিন্তু টেরোরিজমের ব্যাপারটা কিন্তু তারা সবসময় আশঙ্কা করে। ভারতের টেরোরিজম সমস্যা হলে সেটা তুরস্কের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু তুরস্কের নিজস্ব যে টেরোরিজম সমস্যা বলে যাদেরকে চিহ্নিত করেছে সেটা হচ্ছে সিরিয়া এবং ইরাক। ইরাকের সঙ্গে সামান্য কিছুটা পরিমাণে স্থল সীমান্ত রয়েছে, কিন্তু সিরিয়ার সঙ্গে রয়েছে প্রায়
কিলোমিটার, টু বি প্রিসাইজ 911। তো সেই জন্যে প্রথমে আগে ওয়েস্ট এশিয়া বা মিডল ইস্ট জিনিসটাকে নিয়ে আলোচনা করা যাক, যে এই রিজিয়নটা কিন্তু তুরস্কের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়া এবং ইরাক এবং যাকে বলে দামাস্কাসে তো সত্যি কথা বলতে কি নিজের যে একটা মানে কাঠপুতুলকেই কিন্তু সেখানে প্রেসিডেন্ট করে রেখেছে। যখন তারা এই সিরিয়াতে বা দামাস্কাসে যখন এই অপারেশনটা চালাচ্ছে, তখন সেটা চালাচ্ছে কিন্তু বলছে যে এটা হচ্ছে এই অ্যান্টি টেরোরিস্ট মেজার, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা ভুলে যাচ্ছে। আরও একটা প্রয়োজন হচ্ছে কি, যে একটা এখানে যে দুটো কান্ট্রি আছে, সৌদি আরব এবং ইউএই, তাদের সঙ্গে তুরস্কের সম্পর্ক হচ্ছে আদায় কাজ করায়, এবং যেখানে তুরস্ক আর যেখানে সৌদি আরব থাকবে সেখানে তো বোঝাই যাচ্ছে যে সেখানে তুরস্কের কোনো রকম প্রবেশাধিকার থাকবে না। তাহলে এই যে তেল বা আরও অন্যান্য যে পেট্রোলিয়াম প্রোডাক্টের যে একটা যে মুভমেন্ট হবে, সেই মুভমেন্টের উপর তো তাদের নিজস্ব তো একটা মনিটরিং সিস্টেম থাকা দরকার। তার জন্য ওয়েস্ট এশিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দেম, এবং সেই একই কারণে তারা ইসরায়েলের প্রতি মানে সুন্নি মুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু তারা ইসরায়েলের প্রতি খুব একটা যে সাংঘাতিকভাবে ক্ষুব্ধ তাও নয়। তার কারণটা হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক, অতএব তার অপোজিট সম্পর্ক হওয়া উচিত তুরস্কের সঙ্গে। ফলে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজে যদিও শিয়া সুন্নি দুটো কান্ট্রিরই রয়েছে, কি বলে সদস্যরা রয়েছে, মানে মেম্বার কান্ট্রিজ রয়েছে 57টা দেশে, প্রায় 200 কোটি লোক এই সংগঠনের আন্ডারে পড়ছে, কিন্তু বেশিরভাগে কে সুন্নি বেশি না শিয়া বেশি সেটা বলা যায় না, কারণ ইরান এবং ইরাক দুটো কান্ট্রি আছে। ইরানকে ভুলিয়ে ভালিয়ে তবু মানে ট্রেডের লোভ দেখিয়ে তুরস্ক ইরানকে ঠান্ডা রাখলেও সৌদি আরব বা ইউএইকে রাখতে পারছে না। তা এটা হচ্ছে শুধু মিডল ইস্টের সমস্যা, এবং সেখানে এই এরডোগান তার ইচ্ছা যে তাকে সবাই এই মুসলিম দুনিয়ার একমাত্র মুখ হিসেবে চিনুক। যেখানে সৌদি আরবের যুবরাজ রয়েছেন, যেখানে ইউএইর যুবরাজ রয়েছেন, সেখানে এরডোগান নিজে 71 বছর বয়সে তিনি যুবক সেজে তিনি একটা কোট প্যান্ট পরা একজন র্যাডিক্যাল মুসলিম র্যাডিক্যাল, তা তিনিও চাইছেন যে এইভাবে মুসলিম দুনিয়ার মুখ হয়ে উঠতে। এবং মুসলিম দুনিয়ার মুখ হলে তার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে পাকিস্তানকে পাওয়া যেত। পাকিস্তান হচ্ছে 20টা মানে প্রায় 25 কোটির মুসলমানের দেশ হচ্ছে পাকিস্তান। এবং ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক যে কোঅপারেশন, ভারত কিন্তু তারও সদস্য। ভারত কিন্তু ওআইসির সদস্য নয়, এমনকি অ্যাসোসিয়েট সদস্যও নয়, তবে একবার অবজারভার হিসাবে আমন্ত্রণ পেয়েছিল ওআইসির প্ল্যাটফর্মে বক্তব্য রাখার জন্যে। 2018 সালে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন ভারতকে অবজারভার হিসাবে নিয়ে আসার জন্যে। যে একটা ধর্মীয় যে আবেগ কাজ করে ভারতের ক্ষেত্রে, তো সে ব্যাপারটা তো থাকে না, এবং তার ফলে ভারত বিরোধিতা করাটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকে পাওয়ার ক্ষেত্রে এরডোগানে মনে হয়েছে এটা অত্যন্ত একটা সুবিধাজনক পদ্ধতি। তো এই জন্যে কিন্তু মানে একটা মানে 1 নম্বর হচ্ছে যে সৌদি আরব বা সৌদি আরবের ওপরে তো পাকিস্তান তো সেইভাবে তো কোনো অস্ত্র চুক্তির ব্যাপার নেই, যেটা তুরস্কের সঙ্গে করেছে। ফলে এটা তো একটা স্ট্র্যাটেজিক রিলেশন উইথ পাকিস্তান, এবং এই যে সম্পর্কগুলো যাতে সৌদি আরব বা ইউএইর সঙ্গে বিরোধিতা যাতে বজায় রাখা যায়, যে তার জন্য কিন্তু পাকিস্তান এবং চীনকে হাতে রাখা প্রয়োজন। এবং এই প্রসঙ্গে চলে আসে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ ভারতের দিকে কেন নজর। 1 নম্বর হচ্ছে আইএমইসি, সেটা তো বললামই। যুদ্ধ বা অন্যান্য যে সমস্যা, সেটা কিন্তু এই ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এই সমস্ত জায়গাতে কিন্তু যুদ্ধের ব্যাপারটা কম। এবং তার ফলে হয়েছে কি, যে
এখন তার কি তুরস্ক চাইছে যে এই অঞ্চলে তাদের প্রভাবটা যাতে বিস্তার করা যায়, যাতে চীন থেকে ইউরোপ পর্যন্ত যে তেলের যে মুভমেন্ট, সেই তেলের মুভমেন্টের উপর যাতে নজরদারিটা রাখা যায়, এবং ইকোনমিক এবং ট্রেড রিলেশনস তো থাকবেই। এবং তুরস্কের আরও একটা চেষ্টা হচ্ছে যে আরও দুটো মুসলিম কান্ট্রি আছে, সে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করা, এবং সেটা করতে গেলে ভারত মানে মাঝপথে পড়ছেই। তার মধ্যে একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, চীন, এই সমস্ত দেশগুলোর সঙ্গে যদি নিবিড় সংযোগ রাখতে হয়, তাহলে তুরস্কের পথের কাঁটা কিন্তু হচ্ছে ভারত। এবং তার সঙ্গে রয়েছে মুসলিম সলিডারিটি এবং রিলিজিয়াস ডিপ্লোমেসি। এই যে বারবারে বলছিলাম যে যখন কাশ্মীর নিয়ে এই সমস্যাগুলো হচ্ছে, যখন যুদ্ধ মোটামুটি প্রায় লেগেই গিয়েছিল, তখন ভারতে কিন্তু দুজন আরব রাষ্ট্রপ্রধান বা তাদের প্রতিনিধি কিন্তু এসেছিলেন। একজন হচ্ছেন সৌদি আরবের যুবরাজ নিজে, আর দ্বিতীয়জন হচ্ছে ইরানের ফরেন মিনিস্টার। এবং এরা সবাই হচ্ছে কিন্তু তুরস্ক বিরোধী। ফলে তুরস্ককে কিন্তু আঁকড়ে ধরতে হচ্ছে চীন এবং পাকিস্তানকে এই সাউথ যে করিডোরটার দিকে। ওয়েস্টার্ন করিডোরে তো মানে তাকে তো লড়তে হচ্ছে সৌদি আরব এবং ইউএই এদের সঙ্গে, এবং যে কারণে আমেরিকা বা ইউরোপের হয়তো কিছুটা সমর্থন পাচ্ছে এরডোগান, কিন্তু এরডোগানের নিজের দেশে তিনি যেভাবে ক্ষমতা দখল করে রয়েছেন অমানবিকভাবে, এবং অন্যান্য যে সমস্ত দমন পীড়ন বিরোধীদেরকে যেভাবে আজকে বাংলাদেশে এই ইউনূস যেভাবে শাসন চালাচ্ছেন, অলমোস্ট সেই একইভাবে কিন্তু এরডোগান শাসন চালাচ্ছেন তুরস্কে। ফলে তুরস্ক যদি মনে করে থাকে যে ভারতকে সে চোখ রাঙাবে, তার তো ফল তো সে পাচ্ছে। তুরস্কের সঙ্গে ভারতের নিজস্ব যে বিজনেস রিলেশনটা কীরকম, 2023-24 সালের কথাই বলছি, যে দু দেশের মধ্যে টোটাল যে বিজনেস হয়েছিল প্রায় $11 বিলিয়ন। এই $11 বিলিয়ন মধ্যে প্রায় $6.7 বিলিয়ন ছিল ভারতের রফতানি, এবং 3.75 ছিল তুরস্কের রফতানি। অর্থাৎ কিনা এই ফিগারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে একটা মানে যাকে বলে নামকে ওয়াস্তে বাণিজ্য সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্ক কিন্তু ভারতের যে ট্রেড ব্যালেন্স ভারতের দিকেই ফেভার করছে। এবং শুধু তাই নয়, তুরস্ক এবং পাকিস্তান এই দুই জায়গাতেই কিন্তু তুরস্ক এবং ভারতের মধ্যে কিন্তু পারস্পরিক কিছু ইনভেস্টমেন্টও হয়েছে। এই ইনভেস্টমেন্ট কিন্তু যেমন আদানিদের যে জিএমআর সংস্থা, তাদেরও রয়েছে টাটা মোটরস, তারপরে মাহিন্দ্রা কোম্পানি সেখানে কিন্তু খুলেছেন ইউনিট, এবং এরকম 150টা ইউনিট আছে তুরস্কে, যাতে টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ প্রায় $125 মিলিয়ন। পরিমাণটা কিন্তু সেইভাবে কিছু নয়। তো উল্টো দিকে ভারতের যে কনস্ট্রাকশন বা বিভিন্ন জায়গা থেকে টানেলিং, মেট্রো বা অন্যান্য রেল প্রজেক্টে কিন্তু তুরস্কের যে বেসিক যে এক্সপার্টাইজ, সেটা হচ্ছে এই টানেলিং বা আরও কনস্ট্রাকশনের যে ব্যাপারগুলো আছে, সেই জায়গাতে কিন্তু তুরস্ক ভারতের বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করছে, এবং তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ $225 মিলিয়ন। অর্থাৎ ভারতের 125 আর তুরস্কের হচ্ছে 225। এই দুই দেশের যে পোটেনশিয়াল, তার তুলনায় এই বিজনেসের ফিগার কিন্তু এমন কিছু নয়। এবং রিসেন্টলি তো সেলেবি যে অ্যাভিয়েশন সার্ভিস নিয়ে তো সবাই তো মোটামুটি জেনেই গেছেন যে ভারত সরকারের সিকিউরিটির কারণে তাদের যে এয়ারপোর্ট অপারেশনের যে বিজনেস ছিল সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছেন। এবং এটা নিয়ে কিন্তু
তুরস্কের কোম্পানিটা কিন্তু ভারতীয় আদালতে তাদের নানা রকম বক্তব্য রেখে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই কেসটা ফয়সালা হয়নি। কিন্তু ভারত সরকার কিন্তু সেটাকে মানে তাদের লাইসেন্সকে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আরও গোটা কয়েক প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে কিন্তু তুরস্কের যে পার্টিসিপেশন সেটাকে কিন্তু ক্যান্সেল করা হচ্ছে, অনেক এগ্রিমেন্টও ক্যান্সেল করা হচ্ছে। এবং ভারতের যে ট্যুরিস্টরা তারাও ঠিক করেছেন, বা ভারতের ট্যুর অপারেটররা, যে তারা তুরস্ককে বয়কট করবেন। ফলে যত দিন যাবে তত আরও মৌলবাদী কথাবার্তা এরডোগানের কাছ থেকে বেরোবে, তত ব্ল্যাটান্টলি ভারত বিরোধী কথাও এরডোগানের মুখ থেকে বেরোবে। কোথায় ইউরোপে, পশ্চিম ইউরোপ বা পশ্চিম এশিয়া বা ইউরোপের যে সংযোগস্থলে থাকা তুরস্ক, তার সঙ্গে দুটো তিনটে দেশ পেরিয়ে, মানে আফগানিস্তান, ইরান, এই সমস্ত পেরিয়ে, তারপরে পাকিস্তানের পরে তারপরে হচ্ছে ভারত। তাই এই দুটো দেশের মধ্যে এই বৈরিতা, এটা যত ধারণা এটা বাণিজ্য এবং ডিপ্লোম্যাটিক ওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি দেখা যায় যে কোন দিকে কতজন রয়েছেন, এই ধরনের যদি মাথাগুন্তি হিসাব কষা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে পাকিস্তানের দিকে অবভিয়াসলি হয়তো OIC অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের হয়তো সমর্থনটা একটু বেশি আছে। কিন্তু যে সমস্ত দেশের যে সমর্থনের মূল্য যেখানে বেশি, অর্থাৎ কিনা UAE, সৌদি, এই সমস্ত মিডল ইস্টের কান্ট্রি, তারা তো মুসলিম কান্ট্রি, তাই সেগুলোর কথা চিন্তা করলে তুরস্কের এই কার্যকলাপে কিন্তু ভারতের কিছুই এসে যাবে না, বরং কিনা ভারত যে স্টেপগুলো নিয়েছে, এবং এতে মনে হয় তুরস্ক নিজে আগামী ভবিষ্যতে কিন্তু তাদেরকে ভুগতে হবে। এবং শুধু তাই নয়, IMEC যুদ্ধের কারণে এই যে কাজটা, এই যে করিডোরটা একটু বন্ধ আছে কাজ, কিন্তু যখন IMEC পুরোদস্তুর চালু হয়ে যাবে, তখন তুরস্কর যে এখন যে অর্থনৈতিক যে একটা সচ্ছলতার যে চিত্র রয়েছে, সেটা কিন্তু অচিরেই পাল্টে যাবে। আপাতত তুরস্ক নিয়ে এপিসোডটাকে এখানে শেষ করছি। আবার নতুন কোনো তথ্য যদি আসে, আবার আরেকটা এপিসোড করা যাবে।